অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। প্রায় 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, সুইডেনের ভাই, বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, উনি বলছেন ওনারে তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে আসবেন। আমরা নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো। ঈসা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বঙ্গবন্ধুকে নিয়ে একই তথ্য দিলেন মেজর ডালিম, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসা আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে, সারা দেশে কারফিউ জারি হয়েছে। কিন্তু কি অবাক ব্যাপার, কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ, এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে। তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেওয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। তারপরে 75-এর সব বীরকে পাঠানো হলো নির্বাসনে। সে আর এক আলাপ আর একদিন করব। এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে। উনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019-এ প্যারিসে আসার পরে। উনার সাথে চ্যাটিং হতো। উনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে। নানা বিষয় আলাপ হইতো। ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের। আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি, তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম, উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন, আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে। উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন, এটা নিশ্চিত করতে যে উনার কাছে পৌঁছাইছে। আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম। জিজ্ঞেস করতাম, বড় ভাই কেমন আছেন, কি বলেন। কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি। একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র, ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ। তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া। তো জিজ্ঞাইতাম বুড়াটার খবর কি। যাই হোক, উনি নাকি বলছেন যে উনার বয়স 75 বছর, আসলে উনার বয়স 78 বছর। উনার জন্ম 1946 সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে। 64 সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক 18 বছর বয়সে। বুড়া বয়সে 3 বছর কম হয়ে বলছে আর কি, আমার অনুমান ভুলে বলছে। এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম, যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে, ছবিটা পাইতেছিলাম না। তো সুইডেনের বাইরে ফোন দিলাম, তো উনিও খুঁজতেছেন। এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে। তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি, উনি স্পিকারে দিলেন, আমি শুনতেছি। উনি বলতেছেন, আমাদের দুইজনকে স্পিকারে দিলেন। উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ। আমি বললাম হ্যাঁ দেখছি বড় ভাই। তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন, আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না, আছে ওইটা। আমি শুনতেছি। তো বুড়া বলতেছে, পিনাকি বই লিখছে নাকি, কই আমি তো দেখি নাই। তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে, আর্লি সাইন অফ আলঝেইমার্স। যাই হোক, বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইচা থাকেন। ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস। এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ।
ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা 8 মিলিয়ন। তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ, এটা নিঃসন্দেহ, এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না। এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে। বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলে কি মেজর ডালিম খুনি? আসলে না, খুঁজে দেখি। বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না, কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না। আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায়? একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটা কি অপরাধমূলক কাজ? একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করে ফেলে ধর্ষণের সময় সেটা কি অপরাধ? না, সেটা না। কেন না? এর কয়েকটা কারণ আছে, বুঝে দেখি। 1 নম্বর কারণ, নৈতিক পার্থক্য, মোরাল জাস্টিফিকেশন। বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয়, বৃহত্তর স্বার্থে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ, জাস্ট ওয়ার, এই ধারণার সাথে সম্পর্কিত। সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন। 2 নম্বর, উদ্দেশ্যের মাহাত্ম্য, এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস। বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না, বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য। দার্শনিক ইমানুয়েল কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে। মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে। এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। 3 নাম্বার, সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি। সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে। সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার আইনি ব্যাখ্যাও আছে। 1 নম্বর হইতেছে যে লেজিটিমেসি অফ অ্যাকশন, মানে রাষ্ট্রীয় বৈধতা। সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ, যদি তা যুদ্ধের আইন মেনে চলে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বনাম অপরাধ, পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম। বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে। বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে, সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না, কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ, আর বিপ্লব এটার উপরে। তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না। জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল, মারা গেছিল, মারে ফেলা হয়েছিল, এটা অপরাধমূলক কাজ না, এটা বিপ্লবী সহিংসতা। এই জন্যই এই হত্যার বিচার করা যাবে না, কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড়। যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত। 15ই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল। 3 নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বনাম কর্তব্য, ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি। সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে, অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয়। এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে। সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায়। শেখ মুজিবকে কেউ খুন করেনি, সে অভ্যুত্থানে নিহত। তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি, তারাও অভ্যুত্থানে নিহত। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর ডালিম শিশু হত্যা করেছে। আবার ইন্টারেস্টিংলি, কৌতুকপ্রদভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে। হ্যাঁ, মেজর ডালিম কি শিশু হত্যা করেছে? মেজর ডালিম 32 নাম্বার আক্রমণ করে নাই, তারে দায়িত্ব দিতে চাইছিল, সে নেয় নাই। কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল। সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায়। সেখানে তার 14 বছরের বয়সী মেয়ে বেবি, 12 বছরের বয়সী ছেলে আরিফ এবং 4 বছর বয়সের নাতি সুকান্ত আব্দুল্লাহ, যেটা আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে, ও মারা যায়। আবুল হাসনাত আব্দুল্লাহ হারামজাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল, বেঁচে যায়। কিন্তু কথা হইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্দুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামজাদাটা? ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি। যাই হোক, এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল, যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে, যেগুলোর নাম জানি আমরা, যেগুলো নিয়ে কাইত হয়ে পড়ে যায় বিপ্লবীরা, আসেন সেটা দেখি। ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস, যাকে লুই সপ্তদশ বলা হয়, মানে রাজা ষোড়শ লুই এবং মেরি আন্তোয়ানেটের ছোট ছেলে, বন্দী অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না, কঙ্কালের উপরে চামড়া। বিপ্লবীরা হত্যা করবে না, কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে, কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে। তো ফরাসি বিপ্লব নিয়ে আধিখ্যাত তো করে সবাই।
আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাইট হয়ে পড়ে যায় না? যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা, যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দী করে কমিউনিস্টরা। জার কিন্তু তখন ক্ষমতায় না, জারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে। কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি। কমিউনিস্টরা কেরেনস্কি সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে, মানে লেনিন। ক্ষমতা নেওয়ার পরে 18 সালের 17 জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে, তার স্ত্রী আলেকজান্দ্রা এবং তাদের 5 সন্তান, অলগা, তাতিয়ানা, মারিয়া, আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি। লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে। এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে, পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয়। এর মধ্যে আনাস্তাসিয়া নিকোলায়েভনার এর বয়স ছিল 17 বছর, আর অ্যালেক্সি নিকোলায়েভিচের বয়স ছিল মাত্র 13 বছর। দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে। অনেক পরে 15 আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটারাল ড্যামেজে, প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে। এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসি আর রুশ বিপ্লব থেকে, উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক, ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক, জবাব আনুক, আমরা তারপরে জবাব দেব। এখন অনেকের মনে প্রশ্ন এসছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন? আমাকে সুইডেনের ভাই, বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, উনি বলছেন ওনাকে তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে আসবেন। আমরা নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ঈসা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর সাথে। বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম, আনাস। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি। সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। নতুন করে আলোচনায় মেজর ডালিম। বহু বছর ধরে আত্মগোপনে আছেন এই সামরিক কর্মকর্তা। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তাকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে নিয়ে আসেন। সেখানে দীর্ঘ 2 ঘন্টা 3 মিনিটের আলোচনায় মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। তুলে ধরেন তার স্ত্রীকে কারা কিভাবে অপহরণ করে আর কিভাবেই তারা রক্ষা পান। সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন তার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয়, সেখানে জিয়াউর রহমান সহ সবাই হাজির হয়েছিলেন। এই বিয়ে খেতে কানাডা থেকে ছুটে আসেন তার শ্যালক বাপ্পি। তার চুল একটু বড় ছিল। পেছনের চেয়ারে বসেছিল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেও। সে তার শ্যালকের চুল ধরে টানে। এতে বিরক্ত হয়ে উঠে যেতে বলেন গাজীর ছেলেকে। এরপর বিয়ের আয়োজন ঠিকঠাকই চলছিল। এর মধ্যে সবুজ একটা গাড়ি এবং 2টা মাইক্রোবাসে 8 জনের মতো লোক নেমে আসে। মেজর ডালিমের দাবি তাদের সবার হাতেই স্ট্যান্ড গান ছিল। গাজী গাড়ি থেকে নেমেই খুঁজতে থাকেন মেজর ডালিমকে। পরে তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সেই সময় মেজর ডালিমের স্ত্রী নিম্মি এগিয়ে এসে বলেন তার স্বামীকে একা নেওয়া যাবে না, তাকেও সাথে নিতে হবে। এরপর মেজর ডালিমের স্ত্রীকেও গাড়িতে তুলে নেওয়া হয়। পথে মেজর ডালিম থামিয়ে দেন গাড়ির ড্রাইভারকে, ডাকতে বলেন গাজী মোস্তফাকে। গাজী আসলে তাকে বলেন সবাই দেখেছে কিভাবে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং কিছু হলে পার পাবেন না গাজী। এরপর গাজী কিছুটা চুপসে যান এই কথা শুনে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় 32 নম্বরে, সেখানে তাদের বাইরে রাখা হয়। এক পর্যায়ে ডেকে নেওয়া হয় তাদের। ভেতর থেকে বেরিয়ে আসেন শেখ মুজিব, তার ছেলে শেখ কামাল এবং শেখ মুজিবের স্ত্রী। সেখানে গাজী মোস্তফাকে মাপ চাইতে বলা হয় মেজর ডালিমের স্ত্রী নিম্মির কাছে, কিন্তু তাকে ক্ষমা না করে আল্লাহর কাছে বিচার দেন নিম্মি। পরে মেজর ডালিমের স্ত্রীকে উপরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নাস্তা করিয়ে তাদের বিয়ের আসরে পৌঁছে দিতে বলা হয় শেখ মুজিবের গাড়িতে করে, কিন্তু তার গাড়িতে যেতে অস্বীকৃতি জানান মেজর ডালিমের স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসেন শেখ মুজিবের বাসা থেকে।
এরপর সেই ঘটনার আর বিচার হয়নি। মেজর ডালিমের অভিযোগ, উল্টো তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। অমিত হাসান রবিন, কালবেলা। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন 1975 সালের 15ই আগস্ট সংঘটিত সামরিক অভ্যুত্থানের অন্যতম সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম হিসেবে পরিচিত। 5 জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন তিনি। বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। শিরোনামের সাক্ষাৎকারটি সঞ্চালনা করা হয় যুক্তরাষ্ট্র থেকে। অতিথি হিসেবে থাকা মেজর ডালিমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সাক্ষাৎকারের পুরো সময় জুড়ে মেজর ডালিমের ব্যাকগ্রাউন্ড একাধিকবার পরিবর্তন করা হয়েছে। সাক্ষাৎকারটি শুরুতে জনৈক রফিক নামেই সামনে আসেন তিনি, কিন্তু কিছুক্ষণ পর পরিবর্তন করে মেজর ডালিম লেখা হয়। সাক্ষাৎকারটি প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। ইউটিউব কর্তৃপক্ষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটি নজিরবিহীন। 2 ঘন্টা 3 মিনিট 32 সেকেন্ডের সাক্ষাৎকারটি দর্শকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচ্য হয়ে ওঠে, যেখানে মেজর ডালিম তার জীবনের অজানা অধ্যায় ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন। শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসরে যান। সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রশ্নের জবাবে ডালিম জানান তার চাকরি হারানোর ঘটনা। প্রেসিডেন্ট অর্ডার 9 এর অধীনে তৎকালীন মেজর ডালিম সহ 13 সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়। মেজর ডালিম মুজিবুর রহমানের ঢাকার বাসায় দেখা করলে শেখ মুজিব তাকে শেখ নাসেরের সঙ্গে পার্টনারে ব্যবসা করার প্রস্তাব দেন, অথবা বিদেশে চাকরি করতে চাইলে সে ব্যবস্থা করে দেয়া হবে বলেও প্রস্তাব দেন। মেজর ডালিম মুজিবের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে সেনাবাহিনীতে চাকরি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। মুজিব এতে কোনো কর্ণপাত করেননি। ডালিম চলে আসার মুহূর্তে শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেন, চাটার দল আপনাকে ঘিরে রেখেছে। স্বাধীনতার আগের মুজিব আর বর্তমানের মুজিবুর রহমান এক নয়। জনগণ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। একদিন এমন সময় আসবে যখন গুলির বৃষ্টি হবে, আর সেই গুলি আপনাকেই ধারণ করতে হবে। ডালিম বলেন, আপনার চারপাশের কাউকেই সেদিন খুঁজে পাওয়া যাবে না। ডালিম মুজিবুর রহমানকে সালাম দিয়ে বেরিয়ে আসে। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন, ডালিম একদিন ইতিহাসে তোমরা সূর্য সন্তান হিসেবে আখ্যা পাবে। এরপর মেজর ডালিম কোথায় চলে গেছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে তথ্য ছিল পুরো অজানা। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে আসেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। তবে ইলিয়াসের লাইভে মেজর ডালিম ছিলেন না, ছিলেন মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের এক ব্যক্তি। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার কারণে যারা কখনই মেজর ডালিমকে দেখেননি তাদের মনে প্রশ্ন আর কৌতূহল, তাহলে কি লাইভে আসা ব্যক্তি মেজর ডালিম নন? আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছেন যে ইলিয়াস লাইভে যাকে যুক্ত করেছেন তিনি মেজর ডালিম নন, তিনি মিনহাজুল আরেফিন সিদ্দিক। আবার কেউ কেউ বলছেন তিনি মেজর আনার। তবে তাদের এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনার সমালোচনা। তবে অনেকে মনে করছেন ইলিয়াসের লাইভে আসা ব্যক্তি আসলে মেজর ডালিম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থনে থাকা আওয়ামী লীগের লোকজন এই বিষয়টিকে বিতর্কিত করতেই ফেসবুকে নানা রকম মন্তব্য করে বেড়াচ্ছেন। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ এরপর তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি মেজর ডালিম বলছি এমন একটি বই রয়েছে যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাত 9টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই মানুষের চোখ কি আসছে নতুন ইতিহাসে।
তবে যে সকল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছিল লাইভে মেজর ডালিম ছিলেন না, সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেই পোস্ট অনেকে এসে তাদের নানানভাবে সেই পোস্টের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কিংবা ইলিয়াস হোসেন কোনো মন্তব্য করেননি এখনো। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার ডাম্প করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা ফিরে আসে কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইত। তখন কেউ জিয়া রহমানের আশেপাশে যায়, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে চিনি, পাকিস্তান আমি একসাথে কাজও করি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। ইলিয়া, তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেয়। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত, স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আর্মি ছিলেন। দ্যাটস নট এ প্রবলেম, আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন। আপনি যদি রাজি থাকেন তাহলে
আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাব, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ দিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ নিয়ে দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা হলাম ইতিতে গিয়ে, আমরা সবাই পরামর্শের মাধ্যমে হলাম ইতিতে গিয়ে বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই হলো কথা। তার মানে তার সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা এই ছিড়ায় ছেটায় আপনার আন্ডারেই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে, আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করব। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over Bangladesh. Right, জি। কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাইবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না। এটা করার উচিত ছিল না কেন? এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে, যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলি, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা জানতেন। He was a casualty. Right. He was a casualty in a conflict. It's a crossfire. Right. তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট, এই শেখ মুজিব। তো তাকে তো সরাইতেই হবে এনিহাউ। আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করিনি। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত, যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি
হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএ তে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই বলছি স্যার, যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে। জি স্যার, আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারট্রাক ফ্রম দি আলিগড়, তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ শরীফুল্লাহ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলাত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে to provide leadership. তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার, আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা স্যার, মানে ইয়েস নো স্যার, দুই এতে জবাব। আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক। আই এম প্রিভিলেজ, তুমি আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয়, তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হু ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হু ইজ জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার, সেগমেন্ট অফ পপুলেশন এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা, নিবে ওনারা পলায় গেছেন। এখন
ওই দেশটাতে কোন জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম নিতে হবে না, ফজলুল হকের নাম নিতে হবে না, ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকস অফিসার। স্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফা। না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আর একটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল, ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিক ভাবে। আমরা কিন্তু তার সাথে বিচ্ছেদ করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন উনি পিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গোলাম মোস্তফার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে আর নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা নিজে ছিল। তো আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ করেন, জি কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা, তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দেই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে চলছে বিয়ার আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দিস সেরিমনি। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।